তোমরা 10 বছর ধরে কয় কোটি পাইছো হিসাব দাও আরে আমার কলজা বড় বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। আগের বার যখন তলব করা হয় সাবেক আইজিপি বেনজির আহমেদকে, তখন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখাবো বিস্তারিত। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন ভাইয়ের জ্বালামুখী একটি বক্তব্য শুনেছেন বাংলাদেশের ফাটাকৃষ্ট। প্রিয় দর্শক, তার এলাকায় সোনারঘাট মাধবপুরে যখন সে একটি মিটিং করছিল, তখনই একটি লোক এসে তার বিরুদ্ধে একটি কথা বলে সে নাকি দুর্নীতিবাজ, ব্যারিস্টার সুমন ভাইকে নাকি দুর্নীতিবাজ বলে। তারই একটি জবাব এবং প্রতিবাদ স্বরূপ যে বক্তব্য দিয়েছিল উনি, জ্বালামুখে বক্তব্য, সেই জ্বালামুখে বক্তব্য আপনাদেরকে অবশ্যই শোনাবো। এবং আপনারা আজকে আমার এই ভিডিওটির সাথে যারা সংযুক্ত হয়েছেন সকলকে অনুরোধ করব পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি হয়েছিল সেখানে। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন ভাই কিন্তু দুর্নীতির বিপক্ষে কথা বলে, আর সে কিন্তু কখনোই দুর্নীতিবাজদের ছাড় দেয় না। প্রিয় দর্শক, সেই মুহূর্তে যদি ব্যারিস্টার সুমন ভাইকে কেউ দুর্নীতিবাজ বলে, এটা কি আসলে মেনে নেওয়া যায়? তো ব্যারিস্টার সুমন ভাই কি বক্তব্য দিয়েছিল এবং সাবেক বিমানমন্ত্রীকে কি উদ্দেশ্য করে কি বলেছিল? প্রিয় দর্শক, কথাই বললো সে বিগত 10 বছর ধরে মন্ত্রিত্ব করেছে, কোন জায়গায় কত টাকা খরচ করেছে এবং সেই 10 বছরে কত টাকা সরকার থেকে বরাদ্দ পেয়েছে, সেই সমস্ত কথার জবাব চাইছে আমাদের বাংলাদেশের ফাটাকৃষ্ট ব্যারিস্টার সুমন ভাই। দুর্নীতি করা যাবে না, দুর্নীতিকে কেউ ছাড় দিবে না। তা চলুন আমরা সেই ভিডিওটি দেখি কি বলেছিল সেই। তোমরা 10 বছর ধরে কয় কোটি পাইছো হিসাব দাও আরে আমার কলজা বড় আছে, আমি প্রতিটা টাকার হিসাব দিব, আর ফাঁকিটা তোমরা হিসাব চাইমু। তোমরা কিতা করছো? মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বইটা ভাই। হ্যাঁ উনান সুজা কথা, আমি যতদিন এমপি আছি সিএনজি ড্রাইভার যারা জেসারে যদি মনে হয় টাকা দিতা না, 2 টাকা আমি আছি আপনার সাথে। আমি কোন সাবের বুটে এমপি হইছি না, আমি নির্যাতিত নিপীড়িত মানুষের বুটে এমপি হইছি। দুর্বলের উপরে নির্যাতন চলতো না। আমি এমপি আছি, আমাদের কোন মাইনরিটি সম্প্রদায়ের উপর অন্যায় চলবে না। নেত্রী জানেন না তো, আমি গিয়া কইছি আপনি আমার আম্মা, আর যে নৌকা পাইছেন তাই না আপনার ভূত, আমিও উরু ভূত। তবে এই নৌকার ভূতের চেয়ে আমি একটু সুন্দর, বেটার মতো বেটামি। আমি একলা বেটা, 44 বছরের বেটা, বিমান ফালাই দিছি, আর তোমরা কিতা চিন্তা করো? শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি যখন নির্বাচনে ভোট চাইতে আসছিলাম, আপনাদের এদিকে যখন ভোট চাইতে আসছি, এদিকে এই ব্রিজ পার হইয়া ডাইনের দিকে যাই, ওই বুল্লা যাওয়ার পথে জনকুরানি সিএনজি আসে, ড্রাইভাররা আসে আর আমারে সালাম দেয়। আমি জিগাই কিতা বালানি, কয় ভাই অনেক ঠান্ডা নেন। আমি জিগাইলাম, কয় 40 বেলে নেয়। তা আমি এদিন যাই মনে মনে, এই আস্তে 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 আস্তে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শুনুন, এই জায়গাটা একটু। তা আমি যখন 40 টাকা শ্রমিকে হয়, তা আমি তো যাইতেছি, আমি ভাবছি আমি ফাঁস করতাম না। আমি ভাবছি যে আমারে জুড়ে হই নিবা গিয়া, কারণ এরা তো যারা আমার বিরুদ্ধে নির্বাচন করছে, এরা খালি একটা কথাই কইছে, কয় যত বুটেই ব্যারিস্টারে ভাগ আইন যারাকে নিব গিয়া। তা আমি ভাবছি যে ফাঁস করতাম না মনে হয়। তবে মনে মনে একটা জিনিস আছিল যে আল্লাহ ফাঁস যদি করাইন, যারা 40 টাকা নেন তারা আর থাকতে না এখানে। ওই আল্লাহ
আজান পড়ে না তা না সৃষ্টিকর্তায় কথা শুনছইন আমারে ফাঁস করছইন ফাঁস করাইছেন আমি কইছি টেকা নেওয়া বন্ধ আর টেকা যদি নিতাই হয় তা আমার কাছ থেকে নেও নে কোটি কোটি টাকা আছে শ্রমিক থেকে কেড়ে নেও তোমরা এই যে আমি মাত্র 2.5 মাস এমপি কয় মাসা টাকা পাইছি বরাদ্দ পাইছি 29 কোটি কত কোটি 2.5 মাসে ফুলাই যদি 29 কোটি পায় তে তোমরা 10 বছর ধরে কয় কোটি পাইছো হিসাব দাও আরে আমার কলজা বড় আছে আমি প্রতিটা টাকার হিসাব দিমু আর ফাঁকিটা তোমরা হিসাব চাইমু তোমরা কিতা করছো মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই হ্যাঁ উনান সুজা কথা আমি যতদিন এমপি আছি সিএনজি ড্রাইভার যারা জেসারে যদি মনে হয় টাকা দিতা না 2 টাকা আমি আছি আপনার সাথে আমি কোন সাবের বুটে এমপি হইছি না আমি নির্যাতিত নিপীড়িত মানুষের বুটে এমপি হইছি দুর্বলের উপরে নির্যাতন চলতো না আমি এমপি আছি আমাদের কোন মাইনরিটি সম্প্রদায়ের উপর অন্যায় চলবে না উনাই জানেন না যাইব আমারে জননেত্রী শেখ হাসিনাই জিগাইছেন দেখা যে তুমি বাস করছো ঠিক আছে কিন্তু চা বাগান বাংলায় কেমনে তাইন ভাবছেন যে চা বাগানের শ্রমিকরা সব দেলাইব এরারে ভোট আমারই গলো দিত না আমি কইছি নেত্রী জানেন না তো আমি গিয়া কইছি আপনি আমার আম্মা আর যে নৌকা পাইছেন তাইন আপনার ভূত আমিও উরু ভূত তবে এই নৌকার ভূতের চেয়ে আমি একটু সুন্দর ওই চা বাগানের এরা চোখ বন্ধ করে মাইরে দিছে আমার ভূত আমি যখন মাধবপুর দেখলাম যে বুট বেজান পড়তেছে আমার এমদি তখন আমি বুঝছি যে এর আর আত্মীয়তা নাই আর ভাস করা নিয়ে যেত না উনয়ন আজকে যারা এখানে বক্তব্য দিতেছে আমার রফিক যারা নেতৃবৃন্দ আছে এরা প্রতিবাদ করতেছে 40 টাকার লাগি এরা কইছে 40 টাকা নিতে দিতাম না তাই তো কদিন পরে নিয়ে আবার 40 বানাইলায় এনে আবার কয় যে উনকা তো সব আমার দখলে আইও 40 দেও তাইলে কিন্তু চলিবে না পাতলা মারা চলিবে না আমি কিন্তু আপনারা মনে হয় জানেন না আমি কিন্তু রাইতে বেড়াইতে আমি কিন্তু সিবাই সাবাই আটি কিন্তু আপনারা চিনুই না কিছু মুস লাগাইও আটি আমি কিন্তু জিগাই কিতারে বউ যেমন রফিক আমার দ্বারে থাকলে জিগাই রফিক ফুলা কিরকম হয় না ভালোই কিন্তু কথাটা খাটা খাটা মাথে আমি সবার ওই যে এশিয়ার রিপোর্ট আছে নানি রিপোর্ট আমার আচ্ছা উনি আমার সবচেয়ে শক্তি কোন জায়গা জানেননি আমি নিজে পয়সা খাইতাম না তে আমার বয় কিতা আমি কেউরে জিগানি লাগবো নি আমার এক উপরে আমার সৃষ্টিকর্তা আর আমার নিজের বিবেক আমি পয়সা খাইতাম না কইছি তো আমি কোনো মেওয়ার এমপি হইছি না পয়সা খাইতাম না কেউরে খাইতে দিতাম না ইতা না উনয়ন ঢাকা গেছি এমপি হইয়া গিয়া জিগাইলাম যে বরাদ্দ আসেনি কিচ্ছু আমারে কইল যে ভাই সাহেব 2 কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে আপনার এলাকার মাধবপুর সোনারঘাটের আমি কই এটা কিতা কয় এলজিডি ডিপার্টমেন্টের 2 কোটি টাকা মসজিদ মন্দিরের লাগিয়া 2 কোটি টাকা আছে তা আমি কইলাম এটা আছে কেমনে এটা তো টাকার কথা না এটা তো বরাদ্দ অনেক আগের কয় আপনার যে এমপি তাই নিবার সময় পাইছেন না তাই টাইম ওই পাইছেন না মসজিদ মন্দিরও দিবার লেগে 2 কোটি টাকা তাই এত ব্যস্ত আসলা যে 2 কোটি টাকা মাধবপুর সোনারঘাটের কবাল থেকে গেছিল গিয়া তা ভাইয়া দইরা কইছে আল্লাহর কি কুদরত লাঠির ভিতরে শরবত আরেক বেটার টাকা নিয়েছি এইভাবে চলছে মাধবপুর আর এরারে যদি জিগাইন যে 40 টাকা খেরে নেও এরা কয় আমি অমুক দলের নেতা তুমি কিতা কও তুমি চিননি যদি জিগাও যে পাইছা আমার দিকে ব্রিজটা হইল না খাস্তি ব্রিজ এরা কয় আমরা পদ্মা সেতু বানাইছি আমরা এলিভেটেড এক্সপ্রেসিও বানাইছি তে তুমি মাধবপুর কিতা বানাইছো এটা কও আগে
হয় ইতা মারতো না ফুলাইন বড় বেশি মাথে। এবার মাত্র 2 কোটি টাকা পাইছি টিয়ার কাবিকা। 2 কোটি টাকা পাইয়া 1 কোটি সোনারঘাটের, 1 কোটি মাধবপুরের। আপনি চিন্তা করতে পারতেন না এত মুরাদ দিতেছে আমার। বাগাসুরা মাটো খামে ধরছে ওই পিপলু, তাইন বাসুল্লাহ এই বুল্লা খামো ধরছেন, আপনার সৌমনি খামো ধরছেন। এত সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণে যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, এখন আপনাদের সাথে এমনই আরেকটি ভিডিও ক্লিপ শেয়ার করব যেটা আপনারা ইতিমধ্যে অনেকবার দেখে ফেলেছেন, কিন্তু ব্যারিস্টার সুমন ভাই এইবার কিন্তু নতুন করে বেনজিরকে হুঁশিয়ারি দিলেন এবং দুদক অফিসার যে সমস্ত কলার আনলেন যে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, দেশের যেখানেই থাকুক সেই জায়গাতে ধরে এনে তাদের কঠোর বিচার করা হবে বলে দিলেন আমাদের বাংলাদেশের ফাটাকেষ্ট ওবায়দুল কাদের। সে কিন্তু দুর্নীতিবাজদের ছাড় দেবে না এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন সুস্থ তদন্ত করে যদি বেনজির যদি অপরাধী হয় তার বিচার করতে হবে এবং তার বিচার এই দেশেই হবে। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বলেছেন দুর্নীতিবাজদের ছেড়ে দেওয়া হবে না, সে যে দলেরই হোক, সে যে নেতাই হোক। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি কি বলেছিল দুদক অফিসার চিঠি দেওয়ার পরে, তারপরে না আসার পরে তার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হবে। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি। বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। আগেরবার যখন তলব করা হয় সাবেক আইজিপি বেনজির আহমেদকে, তখন অজ্ঞাত স্থান থেকে আসা তার চিঠির প্রেক্ষিতে 23 জুন ফের হাজির হওয়ার সময় বেঁধে দেয় দুদক। বৃহস্পতিবার দুদক আইনজীবী জানান বেনজিরের আরও সম্পত্তির খোঁজ মিলেছে। রোববারই তার আত্মপক্ষ সমর্থনের শেষ সুযোগ। কমিশন আসলে ওনাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করতে চেয়েছেন ন্যায় বিচার নিশ্চিত করার জন্য, কারণ ওনার তো একটা বক্তব্য থাকতে পারে। যদি দুদক যেটা বলছে হয়তো উনি এটা অস্বীকার করতে পারেন বা এটা ঠিক নাও হতে পারে, সেই জন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্য ওনাকেও একটা সময় দেওয়া হয়েছে, যা শেষ হবে আগামী রোববার এবং সোমবার, যথাক্রমে 23শে জুন এবং 24শে জুন। আমরা আশা করছি, এখন আশাবাদী উনি আসবেন, জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন। যদি না আসেন তাহলে আইন তার নিজস্ব গতিতে চলবে। সময় বাড়ানো আমার জানা মতে আইন এবং বিধিমতে আর কোনো এখতিয়ার দুদকের নাই। এদিকে গেল কদিন ধরে শোরগোল উঠেছে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়েও। নিজের পক্ষে সাফাই গিয়ে এক ভিডিও বার্তায় পুলিশের সাবেক কর্তা জানান দেশে ফিরেই সব প্রশ্নের জবাব দেবেন। আগামী 22 তারিখে দেশে ফিরব ইনশাল্লাহ। আমার বিরুদ্ধে 2-1টি মিডিয়ায় অবৈধ সম্পদ অর্জনের যে খবর প্রকাশ করেছে সেটি অসত্য, বানোয়াট, অতিরঞ্জিত এবং উদ্দেশ্য প্রণোদিত। পুলিশের সাবেক কর্তাদের এই দুর্নীতির ইস্যুতে সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রীও। তার মন্তব্য, অভিযোগ প্রমাণিত না হলে কেউ দোষী নন। এখনো কোনো তার বিরুদ্ধে সঠিকভাবে কোনো অভিযোগ উত্থাপন হয়নি। যেগুলি শুনছি তার এতগুলি অবৈধ সম্পত্তি, তাকে তো ডাকা হয়নি। এইটা তো তাকে সুযোগ দিতে হবে, তার সে সুযোগ পেলে নিশ্চয়ই আসবেন, কথা বলবেন, তাহলেই বোঝা যাবে তার কতখানি অবৈধ, কতখানি তিনি তার নিজস্ব সম্পদ দিয়ে বৃদ্ধি করেছেন। বেনজির আহমেদের অনুসন্ধান প্রতিবেদন দাখিল করতে 27 জুনের মধ্যে সময় বেঁধে দিয়েছিলেন হাইকোর্ট। মাসুদুর রহমান, চ্যানেল 24। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।